উনি আমাকে বলেছিলেন তোকে আমি দেখে নিব। আমি ভেবেছিলাম হয়তো অন্যভাবে দেখবেন। ওরা গণতন্ত্রের কথা বলেন মাননীয় স্পিকার, আমি ওই গণতন্ত্রে বিশ্বাস করি না। আমরা ঘৃণা করেছিলাম, বলেছিলাম নারায়ণগঞ্জের পবিত্র মাটিতে আমরা গোলাম আজমকে অবাঞ্ছিত ঘোষণা করেছিলাম। আমার আশা করি যে ওই 5 মিনিট আমার জন্য যোগ করে দিবেন, আর ডেপুটি স্পিকার হওয়ার পরে আপনি আমাদেরকে ভুলে যাবেন না, এই আশাটুকু আমি করতেই পারি আপনার কাছে। ঠিক যেই সময় আমরা চেষ্টা করছি এই সময় জাতির পিতার কন্যা, জাতির পিতার অমূল্য সম্পদ শেখ হাসিনার মাধ্যমে বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড়ানো করার জন্য, ঠিক ওই সময় ওই শকুনের দল চেষ্টা করছে বঙ্গবন্ধুকে যেভাবে হত্যা করেছে ঠিক একইভাবে জাতির পিতার কন্যাকে হত্যা করার অপপ্রয়াসে তারা লিপ্ত হয়েছে। তা আপনিও যেমন বুঝেন, আমিও তাই বুঝি। তাই কিছু কথা আজকে এখানে বলতে চাই, যদি আপনি সময় দেন মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি একটা রাজনৈতিক পরিবারের সদস্য, 3 পুরুষ ধরে রাজনীতি করছি, এবং আরো সুখকর ব্যাপার যেটা হয়তো অনেক পরিবারে সেটা নাই, আমার বাবা এবং আমার দাদা একসাথেই আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য হয়েছিলেন। আজকের এই ফিলিংস যারা আমরা বক্তৃতা দিচ্ছি যে সন্তান হিসাবে, এই যে এই সুযোগটা, আমার মনে হচ্ছে যে এখানে হয়তো আমার বাবার অস্তিত্ব এখানে কোনো না কোনো জায়গায় আছে। এই যে ফিলিংস, এটা আমরা যারা তাদের সন্তান আমরা সেটা বুঝতে পারছি, এবং সেই কারণে আমি প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাই এই প্রস্তাব আনার জন্য। আমি গর্ব করে বলতে চাই আমি সেই পিতার সন্তান, যেই পিতা 17 আগস্ট পর্যন্ত পাগলের মতো উন্মাদের মতো ঘুরেছেন। 17 আগস্টে গোপনে বাসায় আসলেন, বাসায় আসার সাথে সাথে আমাদের বাসায় একটা ফোন আসলো, ফোনটা আমি রিসিভ করেছিলাম, আমি জানতাম না ওই ফোনটা কে করেছে। পরে বুঝতে পারলাম যে এই ফোনটা ছিল ইতিহাসের সবচেয়ে ধিক্কৃত মানুষের নাম, এবং খন্দকার মোস্তাক আহমেদ। খন্দকার মোস্তাক ফোন করলো, ফোন করে এই খুনি মোস্তাক আমাকে বলল যে আমার আব্বাকে বলল, আব্বার নাম বললেন জোহার সাহেবকে দাও। আমি বললাম, আমরা ট্রেন আপ ছিলাম, কারণ আমরা 5 ভাই জন্মের সময় আমার আব্বা জেলে ছিলেন, আমার সন্তানের সময় জন্মের সময় আমি জেলে ছিলাম, আমার বড় ভাইয়ের সন্তানের সময় আমার বড় ভাই দেশে বাইরে ছিলেন। এটা আমাদের রাজনীতি পরিবারের ইতিহাস। তাই আমি তাকে স্পষ্ট বললাম যে আমার বাবা বাসায় নাই, কিন্তু আমার আব্বা এখানে দাঁড়িয়েছিলেন, বললেন তোমার মাকে দাও। আমি আমার মাকে দিলাম। আমি দেখলাম আমার মা, তিনি তখন যখন কথা বলছিলেন, আমি দেখলাম আমার মা রক্তের মতো লাল হয়ে গেছেন তার চেহারা। খন্দকার মোস্তাক আমার মাকে বলল, মা তুই জোহাকে বল আমার আব্বার নাম ধরে আগামীকাল সংসদে আসতে বল, আমি ওকে স্বরাষ্ট্রমন্ত্রী বানাবো। আমার মা উত্তর দিয়েছিলেন সেদিন খন্দকার মোস্তাককে যে আমি আপনাকে পরিষ্কারভাবে বলতে চাই, অনেকেই সেদিন এই পার্লামেন্টে এসে বঙ্গবন্ধুর রক্তের উপর পাড়া দিয়ে এসেছিলেন। আমার মা বলেছিলেন যে আমি পরিষ্কারভাবে আপনাকে বলতে চাই, আমার স্বামী আপনার মন্ত্রিসভায় যাবে না, আর যদি যায় আমি প্রথমে চেষ্টা করব তাকে বাধা দেওয়ার, যদি বাধাতে কাজ না হয় আমি চেষ্টা করব তাকে হত্যা করার, আর যদি তাও না পারি আমি নিজে আত্মহত্যা করব, কিন্তু আমি তারপরেও আপনার সংসদে যেতে দিতে পারবো না। তখন উনি বলেছিলেন আমি আর জোহাকে বাঁচাতে পারলাম না। 5 মিনিটের মধ্যে আমাদের বাড়ির দরজা জানলা সব ভেঙে ফেলা হলো, আমার বাবাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হলো মাননীয় স্পিকার। এরপরে 3টি বছর একবেলা ভাত খেয়েছি, 2 বেলা খাই নাই। এই তো আমাদের রাজনৈতিক জীবনের ইতিহাস। ওরা আবার গণতন্ত্রের কথা বলে, মাননীয় স্পিকার। আমি ওই গণতন্ত্রে বিশ্বাস করি না, আমি ওই গণতন্ত্রে বিশ্বাস করতে চাই না। এইখানে বসা ছিলেন খালেদা জিয়া, এইখানটা বসা ছিলেন। কি অপরাধ করেছিলাম আমরা? 30 লক্ষ শহীদের রক্ত যারা নিয়েছিল, যারা 2 লক্ষ মাবরের সম্ভ্রম নিয়েছিল মুক্তিযুদ্ধের সন্তান হিসাবে, আমরা কি তাদের ঘৃণা করতে পারি না? আমরা ঘৃণা করেছিলাম, বলেছিলাম নারায়ণগঞ্জের পবিত্র মাটিতে আমরা গোলাম আজমকে অবাঞ্ছিত ঘোষণা করেছিলাম। এই পার্লামেন্টে ওই চেয়ারে বসে দাঁড়িয়ে ম্যাডাম খালেদা জিয়ার ব্যাপারে 2টা ছবি প্রদর্শন করেছিলাম। উনি আমাকে বলেছিলেন সেদিন, তোকে আমি দেখে নিব। আমি ভেবেছিলাম হয়তো অন্যভাবে দেখবেন, ক্ষমতায় আসলে জেল জুলুম দিবেন, এটা আমাদের কাছে কোনো ব্যাপার না। জেল আমি 1980 সাল থেকেই, আমার যখন বয়স 19 বছর, তখন থেকে জেল খাটার অভ্যাস আছে, কিন্তু সেদিন জেল দেন নাই। যারা বাইরে খেলছেন আমার নেত্রীকে আঘাত করার জন্য, তাদের উদ্দেশ্যে বলতে চাই আমরা কিন্তু ভয় পেয়ে সেদিন বলি নাই যে আমাদেরকে বাঁচান। আমরা সেদিন আমার বোমা হামলায় আমার হাত খুলে গেছিল, পা অচল হয়ে গেছিল, আমরা বলেছিলাম শেখ হাসিনাকে বাঁচান, কারণ শেখ হাসিনা আমার আগামী দিনের ভবিষ্যৎ। এই পার্লামেন্ট আমাদের কাছে পবিত্র জায়গা, এখানে অসত্য কথা বলা উচিত না। আমাদের রাজনীতি তখন ছিল একটাই, জিঘাংসা, প্যালেস্টাইনি যুবকদের মতো, হত্যার বদলে হত্যা, মারের বদলে মার, হিটের বদলে হিট। এই ছিল আমাদের সোজা সাপটা বাংলা কথা, এর বাইরে কিছু বুঝতাম না। আমার নেত্রী দেশে ফিরলেন, সেই নেত্রীর সাথে আমরাও তো ছিলাম রাস্তায়, এখানে আমাদের সিনিয়র নেতারা সবাই ছিলেন। গণতন্ত্রের মানবাধিকারের বুলি বড়ায় যারা, একটা মানুষ তার বাসার সামনে, যেখানে তার বাবা মা ভাই সবাইকে মেরে ফেলা হয়েছে, চিৎকার দিয়ে কাঁদছিল হাত তুলে। আমরা তো কিশোর ছিলাম তখন, যুবক ছিলাম,
কৃষক হাত তুলে কাঁদছিল, কিচ্ছু চায় নাই, কিচ্ছু চায় নাই মাননীয় স্পিকার। যেখানে বাবার লাশ ছিল, মার লাশ ছিল, ওই জায়গাটা একটু নামাজ পড়তে চেয়েছিল, জিয়াউর রহমান সেদিন ওই দরজা খুলে তাকে নামাজ পড়তে দেয় নাই। সমস্ত ঠেকা জাতির পিতার কন্যা শেখ হাসিনার, যে গণতন্ত্রের চর্চা ডেকে ডেকে দাওয়াত দিয়ে খাওয়াইতে হবে, খাইলে খাবি না খাইলে না খাবি, যে আসবি আসবি, না আসে না আসবি, ওই ভয় দেখে লাভ নাই। এইটার ৭৫ সন হবে না। এইবার হয়তো প্রধানমন্ত্রীর কথাও শুনবো না, পরিষ্কার ভাবে বলতে চাই, এইটার প্রধানমন্ত্রীর কথাও শুনবো না। কারণ এইবার আমরা যারা এখানে সংসদ সদস্য আছি, আওয়ামী লীগের নেতাকর্মীরা আছি, এইবার ইনশাল্লাহ বাংলাদেশকে বাঁচানোর জন্য, নেত্রীকে বাঁচানোর জন্য, ভবিষ্যৎ বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড়ানো করার জন্য, দাঁড়া উঁচু করে দাঁড়ানোর জন্য মাথায় কাফনের কাপড় পরে মৃত্যুর সাথে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাস্তায় নামবো। মৃত্যুর সাথে অ্যাপয়েন্টমেন্ট মাননীয় স্পিকার, ওদেরকে এটা বুঝতে হবে।